আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মকতাসিন ক্লাসরুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। মূলত আমরা কেমিস্ট্রির যে দুর্বলতা বা কেমিস্ট্রির প্রতি যে ভয়, এটা কাটানোর চেষ্টা করব। তো আজকে থেকে আমরা শুরু করছি কেমিস্ট্রির আন্তঃপান্ত, অর্থাৎ আমরা কেমিস্ট্রির ময়না তদন্ত করার চেষ্টা করব, যাতে আমাদের যে ভয়গুলো আছে কোন কোন সেক্টরে কেমিস্ট্রি, এইগুলো যেন আমরা কাটিয়ে তুলতে পারি। ঠিক আছে? তো এটার জন্য আমরা কেমিস্ট্রিতে যদি প্রবেশ করতে চাই, সেই কেমিস্ট্রিতে প্রবেশ করার আগে আমাদেরকে কি কি কম্পোনেন্ট নিয়ে কাজ করতে হবে সেই সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো কেমিস্ট্রি বা রসায়ন যাই আমরা বলছি না কেন, এই কেমিস্ট্রি বা রসায়ন বোঝার আগে আমাদেরকে ভৌত জগতে পদার্থের অবস্থান সম্পর্কে জানতে হবে। তাহলে পদার্থ কি জিনিস এটা আমাদেরকে আগে বুঝতে হবে। পদার্থ মূলত ভৌত জগতে আমরা যা কিছুই দেখি যার ভর আছে এবং জায়গা দখল করতে পারে, প্রত্যেকেই আমরা পদার্থ বলি। অর্থাৎ আমরা দু চোখে আশেপাশে তাকালে যাই দেখি না কেন, যার আকৃতি এবং অবস্থান আছে, প্রত্যেকটি এক একটি পদার্থ। এখন পদার্থ আবার দুই ভাগে বিভক্ত। সেটি কি? আমরা যদি বলি পদার্থের কথা, এই পদার্থকে আমরা দুইটি সেগমেন্টে ভাগ করতে পারি। যেটা আমরা বললাম, পদার্থকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটি হচ্ছে যৌগিক পদার্থ। তো আমরা বুঝলাম পদার্থ যার ভর এবং অবস্থান আছে সেগুলোকে আমরা পদার্থ বলছি। কিন্তু এখন আমরা মৌলিক এবং যৌগিক পদার্থ, এই জিনিসগুলো আসলে কি? মৌলিক পদার্থ মূলত যেই পদার্থগুলোকে আমরা ভাঙলে বা বিশ্লেষণ করলে তাদের ব্যতিরেকে আর কিছুই পাই না, এইগুলোকে আমরা মৌলিক পদার্থ বলি। এবং যেই পদার্থগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, সেগুলোকে যৌগিক পদার্থ বলি। ঠিক আছে? সাম এক্সাম্পল আমরা যদি বলি, মৌলিক পদার্থ অর্থাৎ আমাদের বর্তমান পৃথিবীতে আবিষ্কৃত 118টি মৌল, যেটা আমরা যেখানে পিরিয়ডিক টেবিল আকারে দেখতে পাচ্ছি, এখানে 118টি যে মৌল আছে প্রত্যেকটি মৌলিক পদার্থ, অর্থাৎ তাদেরকে ভাঙলে বিশ্লেষণ করলে আর কিছুই পাওয়া যাবে না তাদেরকে ছাড়া। এই 118টি মৌলকে ব্যবহার করে আমরা অসংখ্য যৌগিক পদার্থ তৈরি করতে পারি। এই 118টি মৌলিক পদার্থ ব্যবহার করে আমরা অসংখ্য যৌগিক পদার্থ পেয়ে থাকি। এখন মৌলিক পদার্থ বলছিলাম 118টি মৌল, যেখানে আমাদের হাইড্রোজেন, হিলিয়াম, আরো অনেক কিছু আছে, অক্সিজেন ইত্যাদি, এই মৌলগুলো রয়েছে। এখন তাদেরকে ব্যবহার করে আমরা অসংখ্য যৌগিক পদার্থ পাই। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন যদি আমরা কল্পনা করি, যেটা আমরা পাই H2O, এটা আমরা সকলেই পরিচিত এটা সম্পর্কে, যেটাকে আমরা পানি বলি, তাই না? এই পানিও হচ্ছে একটি যৌগিক পদার্থ। কেন? তার মধ্যে হাইড্রোজেন, অক্সিজেন দুইটি মৌলিক পদার্থ দিয়ে এই পদার্থটি গঠিত। তো এইভাবে আমরা কল্পনা করলে অসংখ্য যৌগিক পদার্থ পেয়ে থাকি। ঠিক আছে? তো আলোচনা এগুলো গভীরে সামনে আসবে ইনশাআল্লাহ। তো মৌলিক এবং যৌগিক পদার্থ সম্পর্কে আমি একটু ধারণা দিলাম। এখন কথা হলো, পিরিয়ডিক টেবিল সম্পর্কে আমাকে খুব ভালো আইডিয়া থাকতে হবে কেমিস্ট্রির জন্য। কারণ কি, আমরা মূলত ওই 118টি মৌল নিয়েই ফুল কেমিস্ট্রি আলোচনা করব। ঠিক আছে? কেমিস্ট্রির মধ্যে ওই 118টি মৌলর বাইরে আর কিছুই নেই। ঠিক আছে? এখন কথা হলো, একটি পরমাণু বা পদার্থ বলছিলাম, একটি পদার্থ কি দিয়ে গঠিত এটা আমাদেরকে বুঝতে হবে। একটি পদার্থকে আমরা যতই ক্ষুদ্র করি না কেন, এখান থেকে আমরা অণু পরমাণু নামের কিছু টপিক সামনে চলে আসবে। অণু, পরমাণু মূলত মৌলিক পদার্থের খুবই ক্ষুদ্রতম একটি ইউনিট, যেটাকে আমরা বলি পরমাণু। যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, যেটাকে H দিয়ে ডিনোট করি, এটাকে আমরা হাইড্রোজেনের পরমাণু বলে থাকি। এই হাইড্রোজেনকে খুবই ছোটভাবে বিশ্লেষণ করলে সর্বশেষ যে অংশটা পাই, এটাকে আমরা বলছি পরমাণু। ঠিক আছে? এই পরমাণু নিয়ে মূলত আমাদের আলোচনা। এই এক একটা পরমাণু অন্য পরমাণুর সাথে কিভাবে রাসায়নিক বিক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক পদার্থ গঠন করছে, কেমিস্ট্রিতে মূলত আমরা এই আলোচনাগুলোই করব। তো ঠিক আছে, আমাদের সাথে থাকুন। কেমিস্ট্রির যে যে জায়গায় দুর্বলতা, এইগুলো কাটিয়ে আমরা কেমিস্ট্রির ফুল একটি সিলেবাস কভার করব। ধন্যবাদ।